একটা সরকার যখন জবাবদিহির বাইরে চলে যায়, যখন সে তাকে তার দিকে তাকানো যায় না যখন, তাই না, তখন সে যা ইচ্ছা তাই করে। এবং পৃথিবীর ফ্যাসিস্ট সরকাররা, ফ্যাসিস্টটা একদিন হয়ে যায় না, এটার জন্য সময় লাগে, এটার জন্য তার মনস্তত্ত্ব লাগে, তার একটা পারিপার্শ্বিক তার সাঙ্গপাঙ্গ লাগে, সামগ্রিক বিষয় মিলিয়ে আমরা যদি দেখি এখানটায় বাংলাদেশে আমরা সৃষ্টির পর থেকে, ইভেন কি আমি যদি বলি, এটা আজকে বললে খারাপ হবে, পাকিস্তান আমলেও আমাদের অনেক অনেক স্বাধীনতা ছিল, যদিও পাকিস্তানের শাসকটা উপনিবেশিক শাসক বলতাম আমরা সেই সময় আমরা প্রথম হুলিয়া কথা শুনলাম আমরা ছাত্র নেতৃত্বকে, সেটা হচ্ছে আপনার দেশকৃষ্টি আন্দোলনে 70 সালে আমাদের 3জন বন্ধু নামে হুলিয়া হয়ে গেল। একজন অ্যারেস্ট হলো, বাকি 2জন অ্যারেস্ট হলো না, যার পর তাদের জামিন নিতে হয়েছে 69 অভ্যুত্থানের পরে, কেস শেষ হয়ে গেছে। আমি যেটা বলতে চাচ্ছি যে এত ভয়াবহ দেশ স্বাধীনের পরের থেকে শুরু হলো আজ পর্যন্ত, যে কোনো গভর্নমেন্টেই আসছে, যত কথাই বলুন না, ক্ষমতা যারা ছিলেন এখানটায় একই কাজটাই করেছেন। মানে প্রশাসনকে জিজ্ঞেস করার কোনো পাবলিক সিভিলিয়ান আমার ছেলেটা গেল কই, এটা জিজ্ঞেস করার কোনো সুযোগ ছিল না। ইভেন কি আমি যে এই বর্তমানে এই সরকারের সময়কালে যেটা বলছি, আমি অন্তর্বর্তীকালীন সরকার, উইথ অল রেসপেক্ট বা শ্রদ্ধা, যে নতুন আসলো এটা সরকার, আজকে আমার এলাকার থেকে আমার কাছে ফোন আসছে যে দেখেন আমি স্কুলে জয়েন করছি, আমাকে পুলিশ খুঁজতেছে। সে NTSC পরীক্ষা দিয়ে দেওয়ানহাট নামে একটা হাই স্কুলের টিচার জয়েন করছে, 3 দিন থেকে পুলিশ খুঁজতেছে। আমি বললাম হেডমাস্টার কিন্তু থানায় যাও, কেন খুঁজতেছে? পুলিশ অহরহ এরকম বিভিন্ন লোকের বাড়িতে গিয়ে খুঁজতেছে। 3টা আমার কাছে আসছে এরকম ফোন। আমি বলছি যে রাষ্ট্রটাকে পরিচালনা করতে গিয়ে এখানকার সরকার প্রধানগুলি বা দলগুলি এমনভাবে পরিচালিত করছে যে পুলিশ মনে হয় যে তার কাজটা হচ্ছে ভিন্ন মতকে বা ভিন্ন চিন্তার লোককে তাকে দাবড়িয়ে বেড়ানো, এবং এই সুযোগে ওইখানটায় আপনার গুম খুনের ব্যাপার চলে আসছে। এখানে আপনি দেখবেন এই যে বিগত 15 বছরের শাসনাবলী আপনি, এটা তো সত্য, আসলে তো কথা বলা যেত না। কথা বলতে গিয়েই আমি নিজেও কথা বলতে গিয়ে টকশোতে কথা বলতে গিয়ে আমি অনেকভাবে হুমকির সম্মুখীন হয়েছি আমি নিজেই। হয়তো গভর্নমেন্ট একদিন কন্টিনিউ করলে হয়তো ধরেই ফেলতো। যাই হোক, এখন এই জায়গাতে পরিত্রাণের উপায় কী? আমি বলছি সরকারটা যদি জবাবদিহিমূলক হয়, সরকারের বিভিন্ন উইং, আপনি শাসন বিভাগ বলেন, বিচার বিভাগ, সবাই যদি জবাবদিহির আওতায় থাকে তাহলে এই ঘটনাগুলি ঘটবে না। এখানে একটু পেছনে ফিরে যেতে চাই, সেটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়ে যখন জাসদের উত্থান ঘটলো এবং একই সাথে রক্ষী বাহিনী গঠন করা হলো, তখনকার প্রেক্ষাপট থেকে আসলে ইতিহাস থেকে কি শিক্ষা নেওয়ার আছে? সে সময় রক্ষী বাহিনীর গঠন করার ফলাফলটা কি দাঁড়িয়েছিল? তখন তো সেই সময় তো রক্ষী বাহিনীর গঠন করার ফলাফল হচ্ছে, রক্ষী বাহিনী যেহেতু আপনার অস্ত্র আমাদের ফ্র্যাঙ্কলি বলি, মানে একটা সময় 74 সালের পরে যখন জরুরি ক্ষমতা আইন জারি হলো এবং বিশেষ ক্ষমতা আইন জারি হলো, সিরাজউদ্দৌলাদের কিলিং হয়ে গেল, পুলিশে হত্যা হচ্ছে, না সেই সময় কিন্তু দেখবেন পাল্টাপাল্টি কেস, শুধু আমরাই না, আরও অনেক আর্মস গ্রুপ ছিল। আপনার এমপিকে খুন করা হলো, আমাদের এমপি মোশতাক হোসেনকে খুন করা হলো যশোরে, আমাদের পক্ষে যিনি নিয়েছিলেন, একদম তার কার্যালয়ে খুন করে দেওয়া হলো। মানে প্র্যাকটিক্যালি সেই সময়, মানে যেহেতু মুক্তিযুদ্ধের অব্যাহতি পরেই, ফলে সেইখানটায় রক্ষী বাহিনী খুব ফ্যাসিস্টিক আচরণ করছে সন্দেহ নেই। অনেকগুলি মামলা ঢাকা হাইকোর্টে আছে, মধু সাহেবের বইতে বিস্তারিত এগুলি আছে, কোন জায়গায় কি মামলা হয়েছে না হয়েছে, অরুণা সেনের কেস, হ্যাঁ কেস আছে এগুলি। কিন্তু সেই সময় এটা একটা চ্যালেঞ্জ ছিল এই কারণে যে আমরাও একটা সত্যিকার অর্থে, মানে একটা কী বলা যায়, যে পরে তো গণবাহিনী হয়েছিল আপনি জানেন, হ্যাঁ, এটা অস্বীকার করে লাভ নেই, এটা চ্যালেঞ্জের মধ্যে ছিল। ফলে জনগণের উপর সাপ্রেশন হলেও জনগণ সেটা পাল্টা যে কোনোভাবেই হোক, আমরা আরও আদার্স গ্রুপ, সিরাজউদ্দৌলার গ্রুপ ছিল, সেই জায়গাটার সঙ্গে বর্তমান জায়গাটা মিলাচ্ছে না। বর্তমান জায়গা কিন্তু খুব পিসফুল জায়গা, যে আওয়ামী লীগ একটা নির্বাচনের ভোটের মধ্যে কোনো আর্মস গ্রুপ নাই, কিন্তু মেকি একটা জিনিস তৈরি করে সমস্ত জায়গায়, আমি মেকি বলবো এই কারণে, অনেকগুলি বিষয়ে কিন্তু বোঝা যাচ্ছে এখন যে এগুলি ফলস কি তৈরি করা ইন দ্য নেম অফ ফান্ডামেন্টালিজম, এগুলি কিন্তু এইভাবে অস্তিত্ব ছিল না। আজকে বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ কিছু দু একটা হতে ছিল, দ্যাটস রাইট, যখন আফগান ছিল, তালেবান ছিল, কিন্তু বাট ম্যাক্সিমাম জিনিসগুলি কিন্তু এগুলি কিন্তু অ্যারেঞ্জ করা। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে র্যাবের মতো বাহিনীর প্রয়োজনীয়তা দেখেন আপনি? না, এটা রাষ্ট্রের বাহিনী দরকার, কিন্তু সেই বাহিনীটা যদি অস্বাভাবিক কাজে ব্যবহৃত হয়, এটা তো ঠিক, র্যাবকে মানুষ মারার ক্ষেত্রে ভাড়া করা হয়েছে, সেই ব্যবহার হয়েছে র্যাব এভাবে, নারায়ণগঞ্জে কিলিং, টাকার বিনিয়োগ খুন করা হয়েছে, যখন যাকে ইচ্ছা ধরা হয়েছে, এটা কোনো জবাবদিহির আওতায় ছিল না। এটা হিসাব কিতাব নিতেন শুধু প্রধানমন্ত্রী বা তারেক সিদ্দিক, আর কেউ না, নোবডি এলস। এবং আমি বর্তমান গুমখুন যারা এই তদন্ত করছেন, এনারা যদি রিপোর্ট যেগুলি এনাদের কাছে যারা সাক্ষ্য প্রমাণ দিয়েছেন 161 যদি করে থাকে, এটা আমার ধারণা এটা প্রকাশ করা উচিত একদম। তাহলে ঘটনাগুলি কীভাবে ঘটছে, যেমন আমাদের দেশের লোক তারা খেলে যারা মনে করছে বাঁচবো না, এখানে চলে যাব, কেউ তো
কাকু অনেককে তো মেরেছে ক্রস ফায়ারে, সেটা তো মারছেই, কিন্তু অনেক লোক পালিয়ে ভারতে গেছে, আশ্রয় নিছে। মনে করে ভারতে যেহেতু আমরা একই ভাষাভাষী, পশ্চিমবঙ্গ আত্মীয় বিভিন্নভাবে গেছে, ওখান থেকেও তারা ধরা পড়ে নিয়ম প্রক্রিয়ার মধ্যে ফেরত আসছে কি না এর সন্দেহ আছে। তাদেরকে কীভাবে পুশ করে সন্দেহ আছে, যদিও পুশব্যাকের সিস্টেম আছে। মানে আমি বলছি অ্যাজ এ হোল ঘটনাগুলি আমাদের এখানটায় পরিষ্কার জনসমক্ষে আসা উচিত যে কীভাবে এই গুমটা হয়েছে। কারণ প্রধানমন্ত্রী গুম নিয়ে কিন্তু পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বক্তব্য আছে, আমি ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে। মানে ওইটা একটা যে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম তো লোক হাওয়া হয়ে যায়, ওই রকমই হাওয়া হয়ে গেছে আর কি।